ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েতে ভ্রমণ, ব্যবসা, পারিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়া অনেক সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। এই ই ভিসা কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। নতুন ই ভিসা প্ল্যাটফর্মে মোট 4 ধরনের ভিসা পাওয়া যাবে: পর্যটন, পারিবারিক, ব্যবসায়িক এবং সরকারি। এর ফলে আবেদনকারীরা দ্রুত, কম সময়ের মধ্যে এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় ভিসা পেতে পারবেন। পর্যটন ভিসার মেয়াদ 90 দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা 30 দিনের মেয়াদে থাকবে। পর্যটন ভিসা, এই ভিসায় একজন বিদেশি সর্বোচ্চ 90 দিন কুয়েতে অবস্থান করতে পারবেন। কুয়েতের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থান ও অবসর বিনোদনের সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। পারিবারিক ভিসা, কুয়েতে বসবাসরত অভিবাসীরা তাদের স্বজনদের সর্বোচ্চ 30 দিনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। এতে পরিবারে একটা পুনর্মিলনের সুযোগ সহজ হবে। ব্যবসায়িক ভিসা, উদ্যোক্তা, পেশাজীবী এবং বাণিজ্য প্রতিনিধি যারা কুয়েতে মিটিং, সেমিনার বা ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে চান তাদের জন্য 30 দিনের এই ভিসা সুবিধা দেবে। সরকারি ভিসা, আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে আসা কূটনৈতিক ও সরকারি প্রতিনিধিদের জন্য নির্ধারিত এই ভিসা, যা কুয়েতি সরকারের আমন্ত্রণ সাপেক্ষে প্রদান করা হবে। এই ই ভিসা ব্যবস্থার সুবিধা পেতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এতে কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমে যাবে। এই উদ্যোগ কুয়েতের বৃহৎ ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ। সরকারের লক্ষ্য দেশকে আধুনিক নাগরিক সেবায় অগ্রগামী হিসেবে গড়ে তোলা এবং কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন, বিনিয়োগ ও কূটনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তর করা। কুয়েতে ই ভিসা চালুর উদ্যোগটি উপসাগরীয় অঞ্চলের আসন্ন জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা প্রকল্পের সঙ্গেও সঙ্গতিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এই ভিসা একাধিক উপসাগরীয় দেশ ঘুরে দেখার অনুমতি দেবে। এই বহুল প্রতীক্ষিত বহুদেশীয় ভিসা ব্যবস্থাটি শিগগিরই চালু হওয়ার কথা রয়েছে। কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখই আলী বলেন, মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন তৈরি করা যাবে, যার মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য মধ্যপ্রাচ্যে আনা যাবে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে। আমি কিভাবে প্রকাশ করবো? আমার পৃথিবীর শ্রেষ্ঠ আমার বড় সন্তান, এটা আমার বড় সন্তান, আমার কলিজার টুকরা। এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। এদের জার্নিটা আমার মেয়ে ইংলিশ ভার্সনে পড়ে, আলহামদুলিল্লাহ ওর অনেক কষ্ট হয়। ইংলিশ ভার্সন পড়তে অনেক কঠিন, বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনটা অনেক সোচাপ। তার মধ্যে আমার বাচ্চা মাত্র 3 মাস টিউশন দিয়েছি আমি, সে একা পড়েছে, আমি পড়িয়েছি, তারপরে সে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে। এটা আমার জীবনের বড় অর্জন। আর জার্নিটা আমাদের খুব হার্ড জার্নি ছিল। আমার 2টা-3টা পর্যন্ত আমার মেয়ে পড়তো। আমি লাস্টের দিনগুলোতে আমার মেয়ে আর আমার হাতটা আমি বেঁধে রাখতাম। ও ঘুম থেকে উঠে যেত, আমি শুয়ে পড়তাম ওর সাথে, ও ঘুম থেকে চলে যেত। ওই জন্য আমি ওকে আমার হাতের সাথে বেঁধে রাখতাম যেন ও চলে যেতে না পারে, রাত জেগে থাকতে চাইতো। ইজ দ্য বেস্ট আমি বলবো, কারণ এখান থেকে যা শিখছে আমি বাসায় এত কিছু শিখাতে পারিনি। কিভাবে আমার বাচ্চাটা যে বড় হয়ে গেল, শিখে গেল, আমি নিজেই বুঝলাম না। ও কিভাবে, ও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, ও কিভাবে যে ইংলিশ কম্প্রিহেনশনগুলো নিজে নিজে সলভ করে ফেলে আমি জানি না। ও পরে বলছে আমি এটা পারো বলে হ্যাঁ পারি। কীভাবে? তার মানে বুঝেছি স্কুল থেকে শিখেছে, আমিও তো শিখাইনি, কোনো টিচার দেয়নি। আলহামদুলিল্লাহ স্কুল খুব ভালো। মেয়েকে কি বানাবে? ওর স্বপ্ন, আমার স্বপ্ন না, ওর স্বপ্ন, ও ডাক্তার হতে চায়। সবাই দোয়া করবেন। Called Seven Sisters. They are landlocked country. बांग्लादेश में जो कुछ भी हुआ है, China, Pakistan and Bangladesh may have security implications. বাংলাদেশ চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে এবার সরাসরি উদ্বেগ জানালেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অপরের দিকে ঝুঁকছে।
আর এই প্রবণতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি আরো উল্লেখ করেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশ ঋণ কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করছে। এই ধারাটিও ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই প্রবণতা বড় এক সমস্যা। ভারত ও পাকিস্তানের সর্বশেষ উত্তেজনা ও ইসলামাবাদকে বেইজিংয়ের সহায়তার বিষয়েও মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। বলেন, সম্ভবত প্রথমবারের মতো দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে জেনারেল চৌহানের বাংলাদেশ প্রসঙ্গ। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং ভারতে পালিয়ে গেছেন। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেছে। অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ছে দিন দিন। পাশাপাশি জানান, গত 5 বছরে পাকিস্তান তার 70 থেকে 80% সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে চীন থেকে। জেনারেল চৌহানের বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, চীন পাকিস্তান সংযোগ এবং ভারতীয় উদ্বেগ সব মিলিয়ে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপগুলো নজরকাড়া হতে চলেছে। এখন দেখার বিষয়, এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কেমন কৌশল গ্রহণ করে এবং বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিকে কোন পথে এগিয়ে নেয়। দেশে এখন একটা, আমি বলবো যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার পরপরই তার মানসিকতায় পরিবর্তন আসে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে যায় সে একেবারে ভিন্ন জগতে চলে যায়। তার জন্য স্যালুট, বাঁশি, সামনে পেছনে প্রোটোকলের গাড়ি, এই যে মানসিকতা তৈরি হয় সেটাই ধীরে ধীরে একজন মানুষকে স্বৈর শাসকের পথে ঠেলে দেয়। এই ধরনের মনোভাব থেকে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার 8 জুলাই রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত সিভিল ডিসকোর্স ন্যাশনালস 2025 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। আয়োজক ছিল ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ। বর্তমান সময়ের সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সময়টা খুব ভালো যাচ্ছে না। অনেকেই হতাশ, অনেকেই নানা ধরনের কথা বলছেন। তবে আমি সবসময় আশাবাদী। বয়স বাড়লেও আমি বিশ্বাস করি সামনে আরো ভালো সময় আসবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে একটি বড় দূরত্ব তৈরি হয়েছে। তরুণদের বুঝতে সময় লাগে, আবার আমাদেরও তরুণদের বুঝতে সময় লাগে। এই বোঝাপড়ার অভাব থেকেই অনেক রাজনৈতিক সমস্যার জন্ম হয় বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের পরিচয় খুব কম। তাদের চিন্তাধারা, মূল্যবোধ সবকিছুই আমাদের চেয়ে আলাদা। আবার ঢাকার চিন্তাভাবনা যেমন একরকম, ঠাকুরগাঁওয়ের চিন্তা তেমন নয়। এই দূরত্ব দূর করতে না পারলে আমরা যে শক্তি তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে দেশকে বদলে দেবে, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমাদের তরুণেরা অনেক বেশি মেধাবী ও যোগ্য হয়ে উঠছে। ভবিষ্যতে তারা দেশ পরিচালনায় বড় ভূমিকা রাখবে। তবে মতের অমিল থাকবে, বিতর্ক থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমি যেমন নিজের মত প্রকাশের স্বাধীনতা চাই, তেমনি অন্যদেরও সেই অধিকার থাকা উচিত। বক্তব্যের এক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ব্যবহৃত কিছু শব্দ নিয়ে নিজের আপত্তির কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমার একটা আপত্তি আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় স্পিকার শব্দগুলো আমরা কি বাদ দিতে পারি না? আমার কেন যেন মনে হয় এই মাননীয় শব্দ থেকেই একনায়কতন্ত্রের জন্ম হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, আইনজীবী রাসনা ইমাম, অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসেন, সংগঠনের প্রধান মডারেটর অধ্যাপক আক্তারুজ্জামান এবং দ্য বাংলাদেশ ডায়ালগের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত মান্নান রাফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিবিডির পরিচালক সাইফ রুবাব। বরগুনার একটি বেসরকারি হাসপাতালে জরায়ুর অস্ত্রোপচারের সময় রোগীর পেটে 7 ইঞ্চি দীর্ঘ একটি কাঁচি রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় খাদ্যনালী পচে যাওয়ায় মৃত্যুশয্যায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী কোহিনুর বেগম। ন্যায় বিচার চেয়ে এরই মধ্যে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তার স্বজনরা। কোহিনুর বেগমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের 18 নভেম্বর বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়। হাসপাতালটিতে কোহিনুর বেগমের জরায়ুতে অপারেশন করেন ডাক্তার ফারহানা মাহফুজ। তার সাথে ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাফিয়া পারভিন।
অপারেশনের পর চিকিৎসকরা সফল অস্ত্রোপচার বললেও কোহিনুর বেগমের পেটে রয়ে যায় 7 ইঞ্চি সাইজের একটি কাঁচি। বাঁচার ইচ্ছে নাই, আমার শরীরে যে এত জ্বালা যন্ত্রণা। মেডিকেলের ভাষায় এটিকে বলা হয় আর্টারি ফরসেপ। কোহিনুর বেগমের স্বজনরা জানান, অস্ত্রোপচারের পর পেটে কাঁচি থাকার কারণে ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কোহিনুর বেগমের। 7 মাস পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসকরা তার পেটে কাঁচি শনাক্ত করেন। পরে গত 18 জুন অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। ততদিনে কোহিনুর বেগমের খাদ্যনালীতে পচন ধরে যায়, ফলে অপারেশনের সময় তার একটি অংশ কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি পেটের বাইরে সংযুক্ত ব্যাগের মাধ্যমে মলত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এই ঘটনায় চিকিৎসকদের অবহেলা ও গাফিলতিকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কোহিনুর বেগমের স্বজনরা। লিখিত অভিযোগ দেন বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে। কোহিনুর বেগমের মেয়ে ফাহিমা বলেন, আমার মাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে চিকিৎসকের এই গাফিলতি। আমরা এর সঠিক বিচার চাই। আমরা মায়ের চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। জামাতা হুমায়ুন বলেন, ভবিষ্যতে যেন আর কোনো রোগী এমন ভোগান্তির শিকার না হন, প্রশাসনের উচিত কড়া পদক্ষেপ নেওয়া। আমাদের সঙ্গে যা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। মামা আব্দুল আওয়াল বলেন, এটি নিছক ভুল নয়, এটি অপরাধ। আমরা এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার ফারহানা মাহফুজ ও ডাক্তার সাফিয়া পারভিনকে হাসপাতালে গিয়ে তাদের পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মামা আব্দুল আওয়াল বলেন, এটি নিছক ভুল নয়, এটি অপরাধ। আমরা এর বিচার চাই। তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ ফজলুল হক বলেন, এই ঘটনার সকল দায় দায়িত্ব নিতে হবে চিকিৎসকদের, কারণ তারা অপারেশন করেছেন এবং তাদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে। সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে। তবে এবারের ফল প্রকাশকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা আয়োজন করা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফলাফল প্রকাশ হবে একেবারেই অনাড়ম্বরভাবে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল এবং শেষ হয় 13 মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1 লাখ কম। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগের মতোই অনলাইন এবং মোবাইল SMS এর মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হবে দুপুর 2টায়। ফল জানা যাবে অনলাইন ও SMS উভয় মাধ্যমেই। এসএসসি পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এসএসসি, বোর্ডের প্রথম 3 অক্ষর, রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। দাখিল পরীক্ষার্থীদের জন্য রয়েছে একই রকম পদ্ধতি। তারা চাইলে www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন সেবা 1 কর্নার থেকে দাখিল পরীক্ষা 2025 অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। এছাড়া www.educationboardresults.gov.bd তে গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে। মোবাইল থেকে ফল পেতে লিখতে হবে দাখিল MAD, রোল নম্বর 2025 এবং তা পাঠাতে হবে 16222 নম্বরে। Mehdi Hassan Miraj, touch it away, gets the winning runs, the ball's going to the boundary, but they just needed the one. This is পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা আগস্টে, কিন্তু চলতি সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ড সফরটি 1 বছর পিছিয়ে দেয়। তবে আগস্টের বাংলাদেশ সফর পিছিয়ে দিলেও একই সময় শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলার আলোচনা করছে বিসিসিআই। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম নিউজ ওয়ার্ড জানিয়েছে, আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে পারে ভারত। 3টি করে ওয়ানডে ও টি20 খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিসিআই আলোচনা চালিয়ে যাচ্ছে।
ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুসারে আগস্টে ভারতের বাংলাদেশ সফরেও সমান সংখ্যক ওয়ানডে ও টি-20 হওয়ার কথা ছিল। ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় 5 জুলাই। সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে 2026 সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। তবে কী কারণে পেছানো হয়েছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। ওই সময় বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যেতে সায় দিচ্ছে না। দিল্লি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বলা হয়, দিল্লি মনে করছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে সে দেশে ভারতের ক্রিকেট দলের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। শ্রীলঙ্কার নিউজওয়্যার লিখেছে, বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় আগস্টে ভারত ক্রিকেট দলের সূচি ফাঁকা হয়ে গেছে। একই সময় লঙ্কা প্রিমিয়ার লিগ হওয়ার কথা থাকলেও কাকতালীয়ভাবে তা স্থগিত হয়ে গেছে, যে কারণে দুই দলের জন্যই আগস্টের মধ্যভাগে ফাঁকা সূচি রয়েছে। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, একটি সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় সিরিজের সম্ভাব্যতা যাচাই করে দেখছে বিসিসিআই ও এসএলসি। শ্রীলঙ্কা দল জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা 29 আগস্ট। এর আগেই 3 ওয়ানডে ও 3 টি-20 আয়োজন নিয়ে আলোচনা চলছে। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসেবে আছে। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে, সেখানে দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ 3টি প্রতীকের নাম উল্লেখ করেছিল তারা। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে। সার্জিস আলম আরও লিখেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন। যখন পতন এই যে যাকে ধরছে আমার যে সাধ্যের ইয়েতে সহযোগিতায়, তখন আমাদেরকে আবার 1 সপ্তাহ চুপ রাখছে, মানে আমাদের সমাজের সাথে যোগাযোগ করতে দেয়নি। 1 সপ্তাহ পরে যখন আবার খোলার পরে যদি টাকা দাও, টাকা দেওয়ার পরে যখন এই আমরা 2-4 লাখ টাকা আমি এবং সিরাজ আমার দুজনকে একসাথে গ্রেপ্তার করি অপহরণ করছিল, তখন 2-4 লাখ টাকা যখন দেওয়া হয়, দেওয়ার পরে দিয়া তখন আমার ভাই এবং স্যাররা সহযোগিতায় ওই আসামিকে যাদের কাছে টাকা ঢুকছে এদেরকে ধরা হয়। ইয়ার পরে দিয়ে ওনারা বলে যে মানে আমাদের এখান থেকে বাইর হওয়ার ফুল কৃতিত্ব হইল যে আমাদের বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা জীবিত এখান থেকে ফিরে আসতে পারছি, না হইলে আমাদের ফিরে আসার কোনো চান্সই ছিল না। এরপরে যখন বাইরে আসার পরে আমি শুনতে পারলাম এখন যদি আমাদেরকে ছাইড়া দেয়, এর আগের দিন আমরা টাকা ঢুকানোর পরে দিই ওনারা টাকা করে রাখছে, বলবে যে টাকা ঢুকছে ব্যাংকে ওই টাকা ব্লক করে রাখছে, ওইটা ব্লক ছুটে যাবে, আর আমাদের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান করে আসবে। আমরা তো কিছুই জানি না, তো আমরা বাড়িতে ফোন দিয়ে বললাম। এর পরের দিন আবার আমাদেরকে ডাকলো যে ঠিক আছে এদিকে আস, আমাদেরকে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে 2টা বিল্ডিংয়ের মাঝখানে রাখছে, ছোট একটা জায়গা,
যে বললো যে কথা বল, বাড়িতে কথা বল, এই তোদের আমাদের ব্যাংকে যে টাকা করা হয়েছে, এই ব্লক করা হয়েছে, ওই ব্লক ছুটে দিবি। আর হইলো যে আপনার এই যে আমাদের যে লোক আটকাইছে, আমাদের লোকরে ছাইরা দিতে বল, আমরা তোদেরকে কালকে সকালে ছাইরা দিব, আমাদের লোকরে ছাইরা দিতে বল। এরপর আমি ফোন দিছি, স্যারের সাথে কথা বলছে। পরের দিন সকালবেলা আমাদেরকে তখন বললো যে তোরা কোথায় যাবি? আমরা বললাম যে আমরা অমুক জায়গা আছে, অমুক জায়গা আমাদেরকে নামায় দিয়ে আসলে হবে। তখন ওরা গাড়ি করে নিয়ে আসছে, এদের মুখ বাঁধা ছিল, আমাদেরকে বাঁধে নেবে দিনার, আমাদেরকে আমি গাড়িতে বসা করে রাখা এখানে লিবিয়া জেলদিয়া মুস্তাফা নামক একটা জায়গা আছে, ওই হাসপাতালের সামনে আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে। তারপরে আমরা অসুস্থ মানুষ অনেক কষ্টে আমার যে পরিচিত লোক আছে ওনার কাছে আসছি, আশ্রয় নিয়েছি। তারপর বাংলাদেশ এনজিও। জি ভাই, ওইখানে কতজন ছিলেন এরকম বন্দী দশায়? আমাদের যে আমরা যে ইয়েতে ছিলাম তাদের কাছে ছিলাম, এদের কাছে আমি যাই পাইছি 4 জন, আমরা 2 জন 6 জন, পরে আরো 3 জনকে কিডন্যাপ করে নিয়ে আসছি। আপনাদের কবে নিয়ে গিয়েছিল, কতদিন ছিলেন, কবে বের হলেন? আমাকে নিয়ে গেছিল জানুয়ারির 8 তারিখে, আর আমি ওখান থেকে বাইরে হয়েছি ফেব্রুয়ারির 19 তারিখ। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় 20 দিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাস শুরুর আগেই ছাত্রাবাস খোলার অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কামরুল আলম ঢাকা প্রেসকে এই তথ্য নিশ্চিত করেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী 12 জুলাই শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে, আর 11 জুলাই সকাল থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। অধ্যাপক কামরুল আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে আমরা ক্লাস ও হল বন্ধ করেছিলাম, সেটি আমরা করতে পেরেছি। নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবন তৈরি সহ শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমরা একমত, তবে সেগুলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। শিক্ষার্থীরাও বিষয়টি অনুধাবন করে ক্লাসে ফিরতে যাচ্ছে, ফলে আমরা 11 জুলাই থেকে আবাসিক হল এবং 12 জুলাই থেকে ক্লাস চালু করতে যাচ্ছি। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে মে মাস থেকে ক্লাস বর্জন করছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে 21 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কলেজ ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীদের 5 দফা দাবি ছিল: ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস করা, নতুন আবাসন না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ, পুরনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিযুক্ত করা।